25 অথবা 21 বিয়ের, আর মেয়েদের বয়স হচ্ছে কত? মেয়েদের বয়স হচ্ছে 18। এখন এটা রাষ্ট্র করছে। এই রাষ্ট্রের ধারাবাহিকতায় আমাদের সমাজের, আমাদের দেশের শিক্ষিত পরিবারগুলোর অবস্থা কিন্তু আরো ভয়াবহ। শিক্ষিত পরিবারগুলোর অবস্থা আরো ভয়াবহ। এই ভয়াবহ কেমন? মেয়েরও পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাকে কি করতে হবে? ভালো একটা জব করতে হবে। তারপরে চিন্তা ভাবনা করা যায় যে এখন বিয়ে দেওয়া যায় কি না। এর মাঝখানে 10টা ছেলের সঙ্গে নষ্টি ফষ্টি করলে ওগুলোর রিপোর্ট বাবা মার কাছে আসলে এটা কোনো ম্যাটার না, কিন্তু তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে বিয়ে দিলে মেয়েটা তো শিক্ষিত হইল না। আমার মেয়েটা আদরের বিয়ে, একটু ভালো পড়াশোনা করাবো, তারপরে তাকে বিয়ে দিব। এই কারণে তার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার আগে তো বিয়ে দেওয়া যায় না। অন্তত পক্ষে অনার্স সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে উঠার আগে তো চিন্তাই করা যায় না, তাই না? এটা আছে কিনা আমাদের সমাজে বলেন? আমি যে কথাগুলো বললাম বাস্তব কথা না? তো এখন এই ক্ষেত্রে যেই সমস্ত পরিবার অবাধে ক্যাম্পাসে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে অবাধে মেলামেশা করতে পারতেছে, তাদের যে জীবনের যে চাহিদা, এই চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে যারা অবৈধভাবে মেলামেশা করার সুযোগ দ্বারা পাচ্ছে, আর পরিবার ওইটার খোঁজখবর নিতেছে না, এখানে একটা তার চারিত্রিক পদস্খলন হচ্ছে, সেটা একটা বিষয়। কিন্তু তারা অবাধে মেলামেশা পাওয়ার সুযোগ পাওয়ার কারণে পরিবারের উপরে চাপটা আসতেছে না। এখন কিছু কিছু পরিবার আবার কি আছে, তার ছেলেকে বিয়েও করতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, ভালো একটা চাকরি নেওয়ার পরে, তার মেয়েকে বিয়েও দিতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, ভালো একটা জব পাওয়ার পরে, ভালো মানুষ হওয়ার পরে। আবার কি করা লাগে? পারিবারিকভাবে চাপও আছে, কি করা যাবে না? ছেলেদের সঙ্গে মেশা যাবে না, পুরুষের মানে মেয়েদের সঙ্গে মেশা যাবে না। প্রেম টেম করলে, মোবাইলের সম্পর্ক রাখলে মা বাবারা কি করে? করা গার্ড দেয়, শাসন করা ভালো, এটা করতে হবে। এই শাসন করাররা যখন চাপে পড়ে যায়, ছেলে যখন পাগল হয়ে যায় তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, মেয়ে যখন পাগল হয়ে যায় তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, তখন এই মা বাবাকে কি মনে করে? মা বাবাকে তাদের এই জীবনের সুখ শান্তির প্রতিবন্ধকতা মনে করে। মনে করার কারণে তখন কি করে? সে একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা বিহিত করতেই হবে। তখন কারো বিহিত হয় কুপিয়ে কুপিয়ে আদামরা করা, কারো বিহিত করার ধরন হয় একেবারে হত্যা করা। 2015-16 সালের দিকে একজন বড় পুলিশ অফিসার, তার নাম ছিল মাহফুজ বোধ হয়, তার মেয়ে বোধ হয় এখনো জেলে আছে। তো সেও কিন্তু এইভাবে তার মা বাবা দুইজনকে কি করছিল? দুইজনকেই হত্যা করছিল। এখন দেখেন ইসলামী শরীয়তের শিক্ষা কত উত্তম, কত ভারসাম্যপূর্ণ, কত সুন্দর শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ফাইদা বালাগ ফালিউজাউবিজহু। তোমাদের যাদের সন্তান হয়েছে, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, ছেলে অথবা সন্তান, ছেলে অথবা মেয়ে, সন্তানের বাবা অথবা মা হয়েছ, তোমাদের জন্য সন্তান জন্মগ্রহণ করার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, সন্তান গ্রহণ করার পরে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখবা। সুন্দর সুন্দর নাম রাখার পরে তোমাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমাদের সন্তানদেরকে আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা এগুলো শিক্ষা দিবা। বড়দের সঙ্গে কিভাবে চলতে হবে এইটা শিক্ষা দিবা। বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, ছোটদেরকে দেখলে স্নেহ সমীহ করতে হবে। মেয়েদের দেখলে তাদের দিকে যাওয়া যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদের সঙ্গে অবাধে মেলামেশা করা যাবে না। আজকে আমি যে কথাটা বললাম না, সুশীল সমাজের যারা প্রগতিশীল মানুষ, তাদের কাছে এইটাই ভদ্রতা পরিপন্থী। মেয়েদের সঙ্গে যে মিশা যাবে না, ছেলেকে বলবো মেয়েদের সঙ্গে মেশা যাবে না, মেয়ে বন্ধু বানানো যাবে না, মেয়েদেরকে বলবো ছেলে বন্ধু বানানো যাবে না। আমি বললাম না, আমি হলাম মানদাতার আমলের হুজুর। আর যারা প্রগতিশীল তাদের কথা হচ্ছে ছেলে আর মেয়ে কি পার্থক্য? বন্ধু তো বন্ধুই, তাই না? তারপরে যা হয় সেটা তো হবেই।
এখন আজকে আমাদের সমাজের ভিতরে আমি কয়েকদিন আগে আলোচনায় বলছিলাম, আজকে আমরা বিপদগামিতাটাকেই, গুমরাহিতাকে আমরা কি বলি, সঠিক পথ মনে করি। এই কারণে আমাদের জান্নাতে যাওয়াটা কঠিন হবে। একজন মানুষ যদি ঘুমিয়ে পড়ে, তাকে ডাক দিলে তার ঘুম ভেঙে যাবে। একজন মানুষ যদি জাগ্রত থেকে ঘুমানোর ভান ধরে, সারা জীবনও তাকে ঘুম থেকে উঠানো যাবে না। একজন মানুষ যদি কোনো কাজ করে ওইটাকে গুনাহের কাজ মনে করে করে, তাহলে তাকে ওয়াজ নসিহত করে সেখান থেকে ফেরানো যাবে। একজন মানুষ যদি সেটাকে স্বাভাবিক এবং উত্তম সওয়াবের কাজ মনে করে করে, ওই মানুষটাকে জীবনও সেখান থেকে কি করা যাবে না, আর ফেরানো যাবে না। আজকে আমাদের সমাজে মানে বেয়াদবিটাকে, অভদ্রতাটাকে ভদ্রতা মনে করা হচ্ছে, বেয়াদবিটাকে আদব মনে করা হচ্ছে, শিষ্টাচারকে বলা হচ্ছে শিষ্টাচার বিবর্জিত, আর শিষ্টাচার বিবর্জিত কর্মকাণ্ডকে ধরে নেওয়া হচ্ছে কি এইটাই হচ্ছে শিষ্টাচারের উত্তম একটা পন্থা, নমুনা। এই জন্য দেখেন আমাদের সমাজের উত্তম এলিট শ্রেণীর লোকজনেরা কি করে, ছেলে মেয়েরা, বন্ধুরা বান্ধবরা কোথায় ঘোরাঘুরি করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, প্রাইভেট মেডিকেলে যারা পড়াশোনা করে, তারপরে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, আমাদের দেশের এই অধিকাংশ না হলেও একটা গুরুত্বপূর্ণ একটা অংশের পরিবারের সদস্যরা, মা বাবারা তার মেয়ে, তার বন্ধুদের সঙ্গে, ছেলে বন্ধুদের সঙ্গে কোথায় গেল না গেল, রাত্রে 10টা 11টা 12টার সময় বাসায় আসলে এগুলোর কোনো কি নাই, এগুলো কোনো বিষয় নাই। তারপরে যখন বিয়ে বসতে চায়, ছেলেটা যখন মন মতো না হয়, তখন যখন বাধা দেয়, তখন মেয়ে যখন আক্রমণ করে, ছেলে যখন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, তখন হুজুরের কাছে নিয়ে আসে। তখন পানি পড়া খাওয়ার জন্য হুজুরের কাছে নিয়ে আসে। জীবনে সব শেষ করে এখন হুজুরের কাছে নিয়ে আসছে পানি পড়া খাওয়ানোর জন্য, তাবলিগে পাঠানোর জন্য, ইসলামী সংগঠনে দেওয়ার জন্য এখন নিয়ে আসছে। এত জীবন আর এরকম মনে করছেন তাবলিগে গেলে আমার পোলা গিয়ে যাবো, আনস্মার্ট হয়ে যাইব, ইসলামী দল করলে জঙ্গি হয়ে যাইব। এখন যখন বিপদগামিতার শেষ সীমানায় পৌঁছে গেছে, এখন মসজিদের হুজুরের কাছে নিয়ে আসে, মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যায়, তাবলিগের আমিরের কাছে নিয়ে যায়, ইসলামী ছাত্র সংগঠনগুলোর নেতাদের কাছে নিয়ে যায় যে আমার পোলাটা তোমরা ভালো বানাও। তো এই যে একটা আমাদের অবস্থা, এই অবস্থার কারণেই কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা, এরকম দুর্ঘটনা আমাদের সমাজে আজকে ঘটতেছে। এটা বললাম আদব শিক্ষার ব্যাপারটা, এটা আদবের অন্তর্ভুক্ত। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, ছেলেদেরকে আপনার শিক্ষা দিতে হবে, মেয়ে বন্ধু বানানো যাবে না, মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, ছেলে বন্ধু বানানো যাবে না। এটা হচ্ছে আদবের 1 নম্বর সবক। সালাম না দিলে খুব সমস্যা না, একটু মানে গুনাহ হওয়ার, ছোটখাটো গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, কোনো ক্ষেত্রে গুনাহ হবেও না। কিন্তু আপনি যদি এই শিক্ষা না দেন, আপনার ছেলেকে মেয়ের সঙ্গে মিশা যাবে না, মেয়েকে শিক্ষা না দেন ছেলের সঙ্গে মিশা যাবে না। আর এই কারণে যদি ছেলের সঙ্গে মেয়ে মিশে, মেয়ের সঙ্গে ছেলে মিশে, প্রত্যেকটা মুহূর্ত আপনার কবিরা গুনাহ হইতে থাকবে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক অথবা বিয়ে না দিবেন। এই কবিরা গুনাহ নিয়ে আপনাকে বাঁচতে হবে, সহজ ব্যাপার না। পদস্খলনটা শুরু হয় এখান থেকে। 2 নম্বরে দেখেন আমি যে আলোচনাটা করছিলাম, যে আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে মানে তাদের কেরিয়ার গঠনের জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানাতে হবে, তারপরে ভালো জব পাইতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, তারপরে বিয়ে করতে হবে, বিয়ে দিতে হবে। এই ধারণা লালন করতে গিয়ে আমাদের ছেলেদের যৌবন শেষ করি, মেয়েদের যৌবন শেষ করি। আবার এই ছেলে মেয়েদেরকে একটা সময় মা বাবার বিরোধিতা করার মতো একটা পরিবেশও তৈরি করে দেই, এমনকি মা বাবাকে হত্যা পর্যন্ত করার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে একটা রাসূলের এই হাদিসটা পালন না করার কারণে। এই পরের অংশটুকু ভালো করে শুনবেন। 1 নম্বরে বলছে কি, নাম রাখতে হবে। পারিবারিক শিক্ষার, পারিবারিক সম্প্রীতির, পারিবারিক পরিবেশের 1 নম্বর দায়িত্ব হচ্ছে বাবা মা হিসাবে উত্তম অর্থবোধক একটা নাম রাখবেন। আজকে তো বল্টু, সোল্টু, গোল্ডেন, ফুলডেন এগুলো নাম রাখি, তাই না? যার অর্থ খুঁজলে বাবার কাছে জিজ্ঞাসা করলে জানি না, মার কাছে জিজ্ঞাসা করলে জানে না। এই নামের একটা প্রভাব পড়ে জানেন। সাহাবীদের নাম দেখবেন, এই যে হাদিস মাঝে মধ্যে আমরা বলি, ম্যাক্সিমামের নামের মধ্যে আব্দুল্লাহ থাকে, ম্যাক্সিমামের নামের ভিতরে মোহাম্মদ থাকে। আল্লাহর রাসূল বলছেন ছেলে হইলে আব্দুল্লাহ অথবা মোহাম্মদ, আর মেয়ে হইলে আয়েশা। এই নামগুলো তোমরা বেশি বেশি রাখবা, কমন হয়ে গেলে সমস্যা নাই। আর আমরা কি করি, আনকমন, আনকমন রাখতে গিয়ে যার কোনো সঠিক অর্থ নাই, যার অর্থ অনেক সময় বাজে হয়, তো এই সমস্ত নাম আমরা রাখি। কারণ কি, অজ্ঞতা, জানা নাই নামের প্রভাব কি পড়ে, এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। ভালো অর্থবোধক নাম জানতে হবে, এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই। নাম একটা মন চাইছে রেখে দিছে, মার সাথে মিলিয়ে, বাবার সাথে মিলিয়ে একটা মন চাইছে রেখে দিছে। তো এই নামের প্রভাবের কারণে অনেক সময় সন্তানরা বিপদগামী হয়। 2 নম্বরে বলছিলাম আদব শিক্ষা। আদব
মা বাবার সঙ্গে আচরণ কেমন করবে, বাইরে মানুষের সঙ্গে আচরণ কেমন হবে, তার পাশাপাশি ছেলে মেয়েদের ব্যাপারগুলা এখান থেকে শিক্ষা দিতে হবে। মেয়েদের সঙ্গে ছেলেদের মিশা যাবে না, ছেলেদেরকে শিক্ষা দিতে হবে মেয়েদের সঙ্গে আমাদের মিশা যাবে না। এটা হচ্ছে আদবের অন্যতম শিক্ষা। 3 নম্বরে দেখেন, 3 নম্বরে আল্লাহ রসুল বলতেছেন ফাইদা বালাগ ফালিউ জাউবিজহু, যখন তোমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগ অথবা বালেগা হয়ে গেছে, তখন তোমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের জন্য তুমি বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও। 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে বলে নাই, 25 বছর পর্যন্ত অপেক্ষা করতে বলে নাই, গ্রাজুয়েশন কমপ্লিট করতে বলে নাই। বলছে নাকি? বলছে নাকি যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কামাই রোজগার শিখার পরে তারপরে ছেলেকে বিয়ে করা? বলছে নাকি? বলছে যে ফাইদা বালাগ, যখন সে প্রাপ্ত বয়স্কের মধ্যে পৌঁছিয়া যায়, তখন তোমরা ফালিউজা অভিযোগ, তখন তোমরা তোমাদের সন্তানদের বিবাহর ব্যবস্থা করো। এই বিবাহর ব্যবস্থা যদি না করো, ফাইন বালাগ, তোমার ছেলে অথবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, ওয়ালাম ইউজাউবিজহু, আর যদি তোমরা বিবাহ বন্ধনের ব্যবস্থা না করে দাও, এই কারণে যদি ফাসবা ইসমান, তোমার ছেলে অথবা মেয়ে কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই ছেলে অথবা মেয়ে নষ্টি ফষ্টি করে যত গুনাহ করবে